বলি, এসইউসি ইলেকট্রাল পলিটিক্সে বামেদের সঙ্গে করবে না, এটা ওদের ঘোষিত সিদ্ধান্ত। দেন আমরা কথা বলি সিপিআইএম এর লিবারেশনের সঙ্গে, অনেকদিন আগেই কথা বলি। তারা পরবর্তীতে জানায় যে তারা কিছু সিটে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর যেগুলোতে করবে না সেখানে এই বামপন্থীদের যে যুগ্ম একটা বোঝাপড়ার ভিত্তিতে প্রয়াস, তাকে সমর্থন করবে। আর আমরা আমাদের সঙ্গে এই নতুন তৈরি হওয়া আইএসএফ, তার সঙ্গে বোঝাপড়া করতে চেয়েছিলাম, কিন্তু আইএসএফ তাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে, আবার একাধিকবার বৈঠক ডাকা হয়েছে, বৈঠকের কথা বলা হয়েছে, খবর দেওয়া হয়েছে, আসেনি। এমনকি ওদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেও বলা হয়েছে, লোক মাধ্যমে বলা হয়েছে যে আমরা কথা বলতে চাই, আসেনি। তারপর গতকাল তারা একটা তালিকা প্রকাশ করেছে, তাদের সঙ্গে আসন নিয়ে কথা হচ্ছিল। যখন শুরুটা হয় তখনই তারা অনেক আসনের কথা বলে, মানে অনেক আসন, তো এটা তো লোকসভার নির্বাচন, 42টা কেন্দ্র। তারপর তারা একটু মনক্ষুণ্ণ হয় যখন তারা বলে যে 7টা 8টা আসনে লড়াই করবে, তখন তারা মনক্ষুণ্ণ হয় যে যখন বলি 7টা 8টা আসন, মানে 8টা আসন হলে কটা বিধানসভা ক্ষেত্র, সেটা বুঝতেই পারছেন আপনারা, 56টা। এখন সেই 56টা বিধানসভা কেন্দ্র তারা ম্যান করবে, এটা তো বুঝে উঠতে পারছি না। 56টা বিধানসভা কেন্দ্র ম্যান করা এটা খুবই কঠিন ব্যাপার, কারণ এক একটা বুথ এলাকায়, মানে এক একটা বিধানসভা ক্ষেত্রে যত বুথ থাকে, তাতে দেখা যায় যে খুব কম বুথ আছে, সেটা হয়তো 100-200 বা 150, আর বেশি না, 100-200 না, 100-150, আর না হলে প্রায় 200-র কাছাকাছি। দেখা যায় যে যে মানে 7টা ইন্টু 7 করলে দাঁড়ায় হচ্ছে যে প্রায় 1,500-এর মতো, কম বেশি 1,500-এর মতো একটা বিধানসভা, একটা লোকসভা কেন্দ্রে বুথ ম্যান করতে হবে। আর যদি 1,500-ও ধরে নিই, যদি কম করে 2জন করে ধরে নিই, তাহলে 3,000। 3,000 মানে হচ্ছে ডিউটিতে ঢুকবে, শেষ করে বেরোবে, 3,000। এসব কোনো মূল্য নেই। যাই হোক, তারপর আলোচনা হয়, আলোচনা হয়ে যখন তারা বুঝতে পারে যে ব্যাপক আসন হবে না, তখন তারা হয়তো টার্ন আপ করেনি। কিন্তু গতকাল মিডিয়াতে তারা বলেছেন আমাদের সঙ্গে বামেদের যে বোঝাপড়া হলো না, তার জন্য দায় এবং দায়িত্ব নিতে হবে বামেদেরই। কি করে বামেদের দায়িত্ব পড়ে? যদি আলোচনাগুলোতে আসে, আর এমনও হয়েছে আলোচনা আছে 4টের সময়, এসছে 5টার সময়, মানে আমরা তো অভ্যস্ত নই, আমি জানি না অন্য কারা অভ্যস্ত আছে। আমরা বাইল্যাটারাল টক্স তো করি, 3টের সময় থাকলে যাতায়াতের ব্যাপার একটু সমস্যা হয়ে যেতে পারে, তার জন্য সেটা 3:15, 3:20 হতে পারে, তাই তো আমাদের তো তাই হয়। কিন্তু যদি 4টের সময় ব্যবস্থা, মানে সভা ডাকা থাকে, আলোচনা সভা, সে যদি 5টায় হয়, তাহলে তো মানুষের সব কাজকর্ম কিছুই করা যাবে না, বেকার বসে থাকতে হবে। যাই হোক, আমি এই জন্য কথাটা বলছি
যে আন্তরিকতা ছিল কি না সেটা বুঝতে পারছি না। সেই জন্যই বলছি, আর আন্তরিকতা না থাকার জন্যই তারা কি এরকম একটা আমাদের ওপর দায় চাপিয়ে দিলেন, আমরাই দায়ী? না, আমরা ঠিক দায়ী না। আমরা বাস্তব ভিত্তি বিচার করে চলতে চাই, তো সেটাই আমাদের সমস্যা। আমরা গ্রাউন্ড জিরো পজিশনটা বুঝতে চাই, আর তদনুযায়ী আমাদের কর্মসূচি নিতে চাই। আমরা রাজনীতি করি, আমার ক্ষেত্রে তো সমস্যা আরো বেশি। আমি 1957 সাল থেকে নির্বাচনী কাজে যুক্ত আছি। এখানে কারোরই তখন জন্ম হয়নি, যারা এখানে বসে আছেন। 57 সালে কারোরই জন্ম হয়নি। তারা যদি, যারা আলোচনায় বসবেন, তারা এত বিলম্ব করেন, বিরক্ত লাগে। মানুষ তো, যাই হোক, কিছু বলার নেই। এই হচ্ছে আজকে আপনাদের কাছে আমাদের বক্তব্য। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। বিমান বসু প্রেস কনফারেন্স করলেন এবং তিনি বেশ কিছু প্রার্থী ঘোষণা করলেন। সেখানে আছে ডায়মন্ড হারবারের প্রতীকুর রহমান, CPIM প্রার্থী। এই মুহূর্তে তিনি প্রার্থী হচ্ছেন ডায়মন্ড হারবার থেকে। এর আগে পর্যন্ত দেখা গেছিল ডায়মন্ড হারবার কেন অনেক জায়গায় প্রার্থী ঠিকভাবে ঘোষিত হচ্ছিল না। তার কারণ তিনি কিন্তু আজকে অনেকটাই ব্যক্ত করেছে, কেন বিলম্বিত হচ্ছে এই প্রার্থী ঘোষণাতে। কারণ যে জোট প্রক্রিয়া চলছিল কংগ্রেস, ISF এবং CPM এর মধ্যে, সেই জোট প্রক্রিয়ার মধ্যেই সময়টা যাচ্ছিল। সেখানে তিনি এই ISF সম্বন্ধে, আপনারা জানেন যে এই মুহূর্তে জোট থেকে বেরিয়ে গেছে ISF। তারা একাই সব জায়গায় প্রার্থী দিতে শুরু করেছে এবং দিয়েওছে। এবং সেই ক্ষেত্রে CPM, কংগ্রেস, এইটা আর কোনো ব্যাপার নেই। জোট মোটামুটি দেখা যাচ্ছে ISF এবং CPM এর বিশেষ করে যে জোট হওয়ার কথা ছিল, বিশেষভাবে দরকার ছিল, সেই জোটটাই ভেঙেছে। এর কারণ হচ্ছে দেখা যাচ্ছে আসন সমঝোতা নিয়ে। এই ক্ষেত্রে যদি লোকসভা আসন বিচার করা যায়, তাহলে CPM এরও 0 আসন, আর ISF তো এইবার প্রথম লোকসভা নির্বাচনে অংশগ্রহণ, আর কংগ্রেসের আসন আছে, একজন সাংসদ অধীর চৌধুরী আছেন। তাহলে এই জোটের পরিস্থিতিটা এটা আছে। এখানে দরকারটা কি ছিল? কারণ আমরা জানি রাজ্যে যেমনভাবে রাজ্য সরকার, এখানকার তৃণমূল সরকার যেভাবে দুর্নীতির শেষ নেই, আবার অপর দিকে কেন্দ্রীয় সরকারও যেভাবে দুর্নীতি করেছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে এবং ধর্মভিত্তিক রাজনীতিটাকে নিয়ে আসতে চাইছে সারা দেশের মধ্যে, সেটা কিন্তু বিপজ্জনক। অন্তত পক্ষে যারা সর্বধর্ম সমন্বয়ে কথা বলে, এই সব মানুষদের ক্ষেত্রে বিপজ্জনক তো বটে। সেই ক্ষেত্রেই দরকার ছিল এই জোট হলে অবশ্যই ফলাফল, এর আগে একবার বলেছিলাম, একটা প্রতিবেদন করেছিলাম, বলেছিলাম যদি জোট সত্যিকারের সুষ্ঠুভাবে ঠিকভাবে বিচার বিবেচনা করে তারা সেই নেতৃত্বরা ঠিকভাবে সংগঠিত হয়ে জোট তৈরি করেন এবং প্রার্থী দেন, তার ফল অবশ্যই পাওয়া যাবে। কিন্তু আমরা দেখলাম এতদিন সময় চলে গেল, শেষকালে শেষ মুহূর্তে এসে জোট ভেঙে গেল এবং যে যার জায়গায় প্রার্থী দিতে শুরু করেছে। এর ফলে যা হবার তাই ঘটবে। যদি সত্যি সত্যি জোট আর ঘুরে না দাঁড়াতে পারে, যা হবার তাই হবে। সেটা কি, নয় তৃণমূল নয় বিজেপি, এই দুটো দিকেই ভাগ হবে আসল। কিন্তু আমাদের বক্তব্যটা অন্য জায়গায়। এই ধরুন CPM, বামপন্থীরা, কংগ্রেসরা সব সাধারণ মানুষের কথা, ISF সাধারণ মানুষের কথা, গরিব মানুষের কথাই তুলে ধরছেন। তারা তাদের স্বার্থেই কাজ করতে চান, তাই তারা দাঁড়াতে চান, তাই তারা রাজনীতিতে এসছেন। কিন্তু এই ক্ষেত্রে কি ঘটতে পারে তারা একটুও বুঝতে পারলেন না, যে এই জোট যদি না হয় তাহলে এই সাধারণ মানুষের পাশে থাকা তো দূরের কথা, তারা ঘেঁষতেই পারবেন না। তার কারণ দরকার ছিল তো যে কেউ না কেউ অন্তত পক্ষে সংসদে যাক, সে ISF যাক,
সিপিএম যাক, কংগ্রেস যাক, তাদের একজন করে গেলেও তো সেখানে একটা কিছু বলার মতন জায়গা ছিল, কিন্তু নিজেরাই নিজেদের মধ্যে দলগত স্বার্থের দিকে তাকিয়ে জনসাধারণের কথা ভুলে গেলেন। অথচ বারবার মঞ্চ থেকে বলছেন জনস্বার্থে কাজ করবেন। তা জনস্বার্থে কাজ করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সেই ক্ষেত্রে কে আইএসএফ, কে সিপিএম, সে কংগ্রেস, কে নওশাদ সিদ্দিকী, কে বিমান বসু, কে অধীর চৌধুরী, সেটা বড় কথা নয়। যদি সত্যিই জনস্বার্থে কাজ করতে হয় তবে তো যে কোনো জায়গায় স্যাক্রিফাইস করা যায়। সত্যিই যদি আমি চাই সাধারণ মানুষের কাজ করব, তাহলে আমি আমার আসনটাই তো ছেড়ে দেবো। সেখানে আবার এরকম হয় নাকি ওকে ছাড়তে হবে তবে আমি ওখানে ছাড়বো, ও ওখানে কেন দিয়েছে? এই কথা তো অন্ততপক্ষে সাধারণ মানুষের স্বার্থে যারা এই কথা বলছে তাদের কিন্তু মানায় না। অতএব যা আমাদের সামনের দিন কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, যদি না জোট ঘুরে দাঁড়ায়। এখনো সময় আছে। বলার উদ্দেশ্য একটাই, জোট ভেঙে যাওয়ার পর এই জোট যারা জোট করছিল তাদের সেই দলগুলো এক একজন এক এক জায়গায় টিভিতে বাইট দেয়, বিরোধী বাইট, সেটা আরো ক্ষতিকর। যদি আজকে দেখা যায় নওশাদ সিদ্দিকী বামফ্রন্ট সম্পর্কে কিছু এমন উক্তি করলেন এবং বামফ্রন্টের লোকও নওশাদ সিদ্দিকীর সম্বন্ধে এমন কোনো উক্তি বা এমন কিছু কথা বললেন যেটা পরস্পরের বিরোধী, সেটা কিন্তু ক্ষতি করবে এই জোটের যারা ছিল, অন্ততপক্ষে তাদের খুবই ক্ষতি করবে, বিশ্বাসযোগ্যতা হারাবে। অতএব নওশাদ সিদ্দিকী একটা ভুল তো করেইছেন। সেটা কি? সেটা তিনি ঘোষণা কেন করেছিলেন যে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। সেই বিশ্বাসযোগ্যতা প্রথমেই আঘাত খেয়েছে যখন তিনি দাঁড়ালেন না। সেটা শুধু কিন্তু আইএসএফ কর্মীর ওপরে নয়, সেটা ভাবনাটা ভুল। এখানে তাদের যে জোট সঙ্গীরা ছিল তারা প্রত্যেকেই, তাদের যে সমর্থকরা আছে প্রত্যেকেই এটা বিশ্বাস করতে চেয়েছিল বা বিশ্বাস করেছিল যে জেতাটা বড় কথা নয়, নওশাদ সিদ্দিকী যে কথা দিয়েছে সে কথা রাখবে। কিন্তু দেখা গেল নওশাদ সিদ্দিকী যে কথা দিয়েছে সে কথা রাখতে ব্যর্থ। সেইটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। সেটা শুধু আইএসএফ কর্মী বলে নয়, সাধারণ যারা বিরোধী মনের আছে, যারা সত্যিকারে গরিব মানুষের পাশে এবং স্বাধীনতা শুধু নয় সম্পূর্ণ সার্বভৌমিকতা রেখে চলবার মতন মানুষ, তারা কিন্তু এটা চেয়েছিল যে নওশাদ সিদ্দিকী ওখানে দাঁড়াক, বাঘের মতন দাঁড়াক, জিতুক হারুক সেটা বড় প্রশ্ন নয়। কিন্তু সেখান থেকেই তিনি সবচেয়ে বড় ভুল করেছেন। সেটা কি? প্রথম হচ্ছে ঘোষণা, দ্বিতীয় হচ্ছে না দাঁড়ানো। সেই ক্ষেত্রে ফল তো ভুগতেই হবে জোটকে। আমাদের ধারণা জোট যদি কেউ কোনো জায়গায়, ধরুন আজকে নওশাদ সিদ্দিকী মুর্শিদাবাদে গেছেন সভা করতে, সেখানে গিয়ে তিনি কি বক্তব্য রাখবেন? তার তো সেলিমের থেকে ভোট নিয়ে আসতে হবে, সেলিমের থেকে ভোট কাটতে হবে। অতএব সেলিমের বিরুদ্ধে বলবেন, এইটাই তো তাড়িয়ে তাড়িয়ে দেখবে বিজেপি আর তৃণমূল। এই সুযোগটাই পাবে তৃণমূল বিজেপি, সেটা রেজাল্টেও দেখা যেতে পারে। সেটাই আমাদের আশঙ্কা। সেহেতু এইরকম ধরনের সিদ্ধান্তগুলো এলো মানে সংযুক্ত মোর্চার এবং নওশাদ সিদ্দিকীর তরফ থেকে, খুব স্বাভাবিকভাবেই তির্যক মন্তব্য আসতেই থাকবে। যেমন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা কি বলছে যে তিনি তৃণমূলের সঙ্গে যোগ সাজসেই এই ব্যবস্থা করেছে, ঠিক তেমনি দেখা যায় বিজেপি ছাড়াও তৃণমূলের লোক আবার এই কথাই বলছে যে ওইখান থেকেই তো আগে শুনেছিলাম টাকা পেয়েছে এবং বিজেপির সঙ্গে সেটিং আছে, সেইখান থেকেই নওশাদ সিদ্দিকী সরে গেছে বা দাঁড়ায়নি। তাই এই কথা তো শুনতেই হবে। আজকে তো যেই জায়গায় এসছে সেখানে আমি নিজেই ব্যবস্থা করেছি, অন্ততপক্ষে নওশাদ সিদ্দিকীর উদ্দেশ্যে বলছি যে তিনি সেই কথা বলবার সুযোগ করে দিয়েছেন, তিনি তার কথা রাখতে পারেননি। আমরা জোট চেয়েছিলাম শুধু তাই নয়, আমরা এটাও দেখতে পাচ্ছি কমেন্ডোর সমস্ত মানুষ জোট চাইছে, অনেক মানুষ। তাদের উদ্দেশ্যেই আবারও বলতে হচ্ছে যে মানে তারা আশা রাখছে, আমরাও চাইছি যে জোট হোক,
তবেই প্রকৃত লড়াইটা হবে সারা দুর্নীতিবাজ যে লোক আছে তাদের বিরুদ্ধে, তবেই তো ফলাফলটা সামনে আসবে। ঘুরতে পারে দিন, আশাটা রাখছি যে আগামী দিন হয়তো জোট ঠিকভাবে চললেও চলতে পারে, তবে ভাবনার জায়গায় থাকবে। তা এ বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই দেবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।